দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, আপনারা জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় দেশের অর্থনীতিও এখন খুব অস্থির অবস্থায় রয়েছে। বিশেষ করে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে ব্যাংকের যে আন্তর্জাতিক লেনদেন সেটি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। একই সঙ্গে দেশের আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে, বিশেষ করে আমদানির কাঁচামাল খালাস করতে সময় লাগছে, ফলে তার প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে। একই সঙ্গে যারা রপ্তানিকারক তারাও পণ্য সময় মতো রপ্তানি করতে পারছেন না। চট্টগ্রাম বন্দরে এবং বিভিন্ন পোর্টে আমরা দেখছি যে কন্টেইনার জট লেগে আছে। এমন সব পরিস্থিতিতে দেশের অর্থনীতি এখন কোন দিকে যাচ্ছে, সেই সঙ্গে দেশের শিল্প উৎপাদন কতখানি স্বাভাবিক হচ্ছে, সেসব নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের আলোচনার এই বিষয় বিস্টক অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের অন্যতম শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান এসএসআরএমের যে ব্যবস্থাপনা পরিচালক এবং একই সঙ্গে যিনি বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাসাদুল আলম। জনাব মাসাদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীদের। জি, আমরা শুরুতে যে বিষয়টি বলছিলাম, এই যে অর্থনীতি যে এখন অনেকখানি এই চলমান অস্থিরতায় অর্থনীতিও যে অস্থির অবস্থায় রয়েছে, সেটি আসলে কতখানি কাটিয়ে উঠছে, আসলে শিল্প উৎপাদন আমরা কতখানি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে পারি? এমনি আমরা একটা খুব দুর্যোগময় অবস্থার মধ্যে ছিলাম। জি, করোনার পরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে আমাদের দেশে ডলার ক্রাইসিস, সব নিয়ে একটা অস্থিরতার মধ্যে আমাদের ব্যবসায়ীরা ছিল। ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে আমাদের যে পুঁজি যেটা ছিল, আমাদের সমস্ত ব্যাংকের লিমিটগুলি ছিল টাকায়। জি, ডলারের এগেনস্টে টাকায় লিমিটগুলি ছিল, তখন ডলারের দাম ছিল ৮০-৮৫ টাকা, সেইভাবেই আমাদের লিমিটগুলি ছিল। সেটা আজকে ১২০ টাকায় চলে আসছে, খোলা বাজারে ১২৫ টাকা। তো এইখানে আমাদের 40% ক্যাপিটাল সকলের কমে গেছে। সকলের কমে যাওয়ার ফলে আমাদের সকলেরই র মেটেরিয়ালের একটা ঘাটতি দেখা দিচ্ছে। সেই ঘাটতি নিয়েই আমরা চলতেছিলাম, আমরা সেইগুলি নিয়ে একটা অস্থিরতার মধ্যে ছিলাম। আমরা দীর্ঘদিন যাবৎ এইটা নিয়ে এফবিসিসিআই সহ বাংলাদেশ ব্যাংক সহ সকলের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের নিয়ে আমরা অস্থিরতার মধ্যে আছি। এর মধ্যে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে, বিদ্যুৎ আমরা স্বাভাবিকভাবে পাচ্ছি না, গ্যাসের ফ্লো পাচ্ছি না। এই অস্থিরতার মধ্যে আমরা ছিলাম। তার মধ্যে নতুন করে আবার এই কোটা বিরোধী আন্দোলন যেই শুরু হয়েছে, এইটা আমাদেরকে আরও অস্থিরতায় ফেলে দিয়েছে। দীর্ঘ ৮ দিন প্রায় আমাদের সমস্ত পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আপনি বলছিলেন যে এমনিতেই আপনারা মানে ডলার ক্রাইসিস কিংবা ডলারের উচ্চ মূল্যের কারণে কাঁচামালের ঘাটতিতে আপনারা ছিলেন, সংকটে ছিলেন। এখন এই যে নতুন করে তো পণ্য খালাসও হচ্ছে না, আমদানি পণ্য, সেক্ষেত্রে তো কাঁচামাল সংকটকে আরও দীর্ঘস্থায়ী করে ফেলছে, আরও প্রকট আকার ধারণ করেছে। আজকে আমার যেই ক্যাপিটাল ছিল, এই অস্থিরতার কারণে ক্যাপিটালটা কমে গেছে। ডলার ক্রাইসিসের কারণে, গভর্নমেন্ট পলিসির কারণে আমার ক্যাপিটালটা কমে গেল হঠাৎ করে। এখানে আমার দায়টা কি? আমার ফ্যাক্টরিতে যে শ্রমিকরা কাজ করে তার দায়টা কি? আমরা তো পরিশ্রম কম করি নাই, আমাদের কারণে তো এই লোকসানটা হচ্ছে না। এই লোকসানটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পলিসি এবং আন্তর্জাতিক ক্রাইসিসের কারণে। এইগুলির মধ্যে থেকে আবার আমরা উত্তরণ ঘটাতে তো পারিই নাই। নতুন করে আমাদের কাঁধে আবার চেপে বসলো এই কোটা বিরোধী আন্দোলন। আজকে আমরা সন্তানের লাশ নিয়ে অস্থিরতায় আছি। আমার সন্তান ঘরে ফিরতে পারবে কিনা সেইটা অস্থিরতায় আছে। আমার সন্তানকে ঘরে রাখতে পারছি না, এইরকম একটা অস্থিরতায় আছে। ২৫শে মার্চের পরে আবার নতুন করে আমরা জুলাইয়ে এইরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। তো আজকের এই অস্থিরতার মধ্যে আমার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমাদের আগে ৩ মাস ৬ মাসের মাল আমরা স্টক রাখতাম, আজকে সেই অবস্থাটা নাই। আজ ১০-১৫ দিনের বেশি কারো কাছে স্টক নাই। আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমার শ্রমিক রাস্তায় নেমে পড়বে। এনবিআর এর পক্ষ থেকে তো বলা হচ্ছে যে এখন পরিস্থিতি বন্দরের অনেকটা স্বাভাবিক হয়েছে। সরকারের পক্ষ থেকে এনবিআর কথা বলতেছে তার রেভিনিউর জন্য। এনবিআর আর কিছুই দেখে না। এনবিআর ফরমাল, আমি বিগত দিনে অনেকগুলি টক শোতে বলেছি, অতীতে যেমন এমবিআর ব্যবসায়ী বান্ধব এমবিআর ছিল, আমাদের সাথে দফায় দফায় যে কোনো সময় আমরা নিয়ে আলোচনা করতে পারতাম। এখন সেই এমবিআর নাই। এখন চেয়ারম্যান সাহেব একক কর্তৃত্ব খাটান, উনি এফবিসিসিআইকেও সময় দেন না। কিছুদিন আগে উনি ওই নতুন শুল্ক নীতি নিয়ে এফবিসিসিআইতে একটা
সেমিনার করতে আসছিলেন ওনাদের নীতি সম্বন্ধে, সেখানে আমাদের সমস্যা নিয়ে কথা বলাতে উনি বিব্রত বোধ করেছেন। আমাদের একেবারে রীতিমতো আমাদের এফবিসিএস প্রেসিডেন্টকে ধমকের সুরে বলেছেন এই জন্য আমাকে নিয়ে আসছেন, সমস্যাই বলা যাবে না। তো মানুষ যাবে কোথায়? এই যে ক্ষোভ, এই ক্ষোভের বিস্ফোরণ আজকে এখানে তৈরি হচ্ছে, সমস্ত মানুষের মধ্যে, জনমানুষের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়ে গেছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে শিল্প উৎপাদনটা এখনো স্বাভাবিক হচ্ছে না? অবশ্যই না। আমার ক্যাপিটাল না হলে, আমি মূলধন না থাকলে আমি কেমন করে চালাবো? আমার র মেটেরিয়াল না থাকলে এইরকম 10 দিন 15 দিনের একটা ক্রাইসিস আসলে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমার শ্রমিকরা বেকার হয়ে যাবে। আমাদের শ্রমিকরা কে ক্ষমতায় আছে কে নাই এই দিকে তাকায় না। এই যে হরতাল কারফিউ চলতেছে তার মধ্যেও তারা কাজ করতেছে, তারাও বসে নাই। কিন্তু আমার র মেটেরিয়াল না থাকলে তো তাদের কাজ দিতে পারবো না। আমার মাল যদি আমি বিক্রি না করতে পারি, আমি ডেলিভারি না দিতে পারি, আমি কেমন করে তাদের বেতন দিব? আমি মাল যদি আমদানি না করতে পারি, হঠাৎ করে আমরা তো রেগুলার ইন্টারনেটের মাধ্যমেই তো আমরা বাইরের থেকে মালগুলি কিনি। 8 দিন আগে হঠাৎ করে আমাদের নেট বন্ধ হয়ে গেল, যেই মালগুলি কিনছি তাদের সাথে আমার কন্ট্যাক্ট নাই। এখন তো চালু হয়েছে, এখন কি পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়নি? আপনি 8 দিনের ঘাটতি তো আপনি 8 মাসে পূরণ করতে পারবেন না। পৃথিবী এত সহজ না তো, আপনার জন্য তো কেউ বসে থাকবে না। আমি যেই মালটা কিনেছি সে আমার অস্থিরতায় আছে। এখন আমাদের দেশে রীতিমতো কন্টেনার দিতে চাচ্ছে না, কন্টেনারের ফ্রেট $500 করে বেড়ে গেল। এটার দায় কি? আমার তো অন্য কোনো সমস্যা হয় না, হয় আমার দেশের অস্থিরতা। এবং আমাদের কাছে মনে হয় তো এই তৈরি করা অস্থিরতা, এই অস্থিরতা তো সমাধান হয়ে গেছিল 18 সালে। আবার নতুন করে আদালতের একটা রায় দিয়ে একটা অস্থিরতা তৈরি করে দিল। আদালত তো আমরা বুঝি, আমরা তো মানুষ তো জানে যে এটা বিশ্বাস করে না, সরকারের ইশারা ছাড়া তো আদালত চলে না। তাহলে এই যে হঠাৎ করে আবার 1 মাসের মধ্যে আদালতের রায় পরিবর্তন হয়ে গেল, তো আদালতে এটা উঠলেই কেন? আমাদের উপরে হঠাৎ করে কিছুদিন আগে ফেব্রুয়ারির মাসে বিদ্যুতের রেট বাড়বে ঘোষণা দিয়ে পূর্বের মাসেরই ফেব্রুয়ারি মাসের বিল চাপিয়ে দিল। আমরা অনেক ব্যারিস্টারের সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাদের হতাশ করলেন, বললেন যে এটা আদালতে যে এখন লাভ হবে না, আপনারা খালি খালি এটা নিয়ে বাড়াবাড়ি করবেন। আপনি যেটা বলছিলেন যে এই যে অস্থিরতার কারণে আপনাদের অর্থনীতিতে শিল্প উৎপাদনে যে নেগেটিভ প্রভাবটা পড়েছে, এইটার কারণে আসলে সাধারণ মানুষ যারা আপনারা যে সমস্ত পণ্য উৎপাদন করছেন আর সাধারণ মানুষ যারা এই সমস্ত পণ্যগুলো কিনছে তাদের উপর আসলে কি প্রভাব পড়বে সেই বিষয়টি আমরা একটু আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজ অতিথি হিসাবে আছেন এসএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ স্টিল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাসাদুল আলম। জনাব মাসাদুল আলম, যে প্রশ্নটি আমি বিরতির আগে আপনাকে করেছিলাম, এই যে চলমান অস্থিরতার কারণে আপনি বলছিলেন যে আপনাদের শিল্প উৎপাদন কমছে, আপনাদের কাঁচামাল আসছে না, আপনাদের ভাড়া বেড়ে গেছে, তো এগুলোর প্রভাব আসলে যারা সরাসরি সাধারণ মানুষ, যারা আপনাদের কাস্টমার গ্রাহক, তাদের উপর আসলে কতটা পড়বে? এই পুরোটাই তাদের উপরে যে চাপবে। আজকে আমার যতই কষ্ট বাড়বে, হয়তো আমি কিছুদিন লোকসান দিব, বাজারে আজকে অস্থিরতার কারণে ডিমান্ড নাই, আমি হয়তো বিক্রি করতে পারবো না, কিছুদিন লোকসান দিয়ে বিক্রি করব, একসময় আমি বন্ধ হয়ে যাব। আর না হলে আমাকে প্রাইস তো অ্যাডজাস্ট করতে হবে, আর অ্যাডজাস্ট করলে সাধারণ ভোক্তার উপরে পড়বে। তাই আমাদের যেমন আজকে সকলেরই কষ্ট লাগে এই দৃশ্যমান অবকাঠামোগুলি নষ্ট হয়েছে, তার চাইতে বেশি কষ্ট লাগে আমাদের যে নতুন তরুণ মেধাবী জীবনগুলি নষ্ট হয়ে গেল। আমার কাছে বেশি কষ্ট লাগে আমার এই বয়সে আমি 40 বছর পরিশ্রম করে যে প্রতিষ্ঠানটা আমি দাঁড় করিয়েছি, এই প্রতিষ্ঠানটা যদি বন্ধ হয়ে যায় আজকে আমার কেন অর্থের অভাবে আমার ফ্যাক্টরি আমি চালাতে পারবো না, আমার পুঁজির অভাবে। আমার তো রেগুলার পুঁজি ছিল, আমি তো 6 মাসের মাল স্টক রেখে ব্যবসা করছি, আজকে কেন আমি পারি না? আমার তো ব্যবসায় লস হয় নাই, হঠাৎ করে আমার ডলারের দাম বেড়ে গেছে, আমার পুঁজি কমে গেছে। আমার যে ফ্যাক্টরিতে আমার শ্রমিকরা 12 ঘন্টা করে পরিশ্রম করে, 12 ঘন্টা করে যারা কাজ করে, তারা কেন আজকে কাজ পাবে না?
আমি যোগান দিতে পারছি না, তাদেরকে কাজ দিতে পারছি না। আমি 90 সালের পরে এই ব্যবসায় ঢুকছি। আগে আমার বাবার ব্যবসায় আমি করতাম, আমি দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। সেইখানে আজকে আমি এইখান থেকে বছরে প্রায় 50-60 কোটি টাকা ভ্যাট ট্যাক্স মিলায় সরকারকে দিই, 1 কোটি টাকার উপরে স্যালারি দেই। আর আমার সাথে যারা কাজ করে তারাও তো 12 ঘন্টা করে কাজ করে, আমি 8 ঘন্টা করে উপরে কাজ দিতে চাই না। তারা ওভারটাইম ছাড়া না করলে তারা অসন্তুষ্ট হয়, চলে না। হ্যাঁ, আমি লোক কমায় দিয়ে আমি 3 শিফট লোক রাখতে চাই, সেটা আমি পারি না। তারা ওভারটাইম করতে চায়। এরা আমার দীর্ঘদিনের কিন্তু কাঁচামাল সংকট, বাজারের ডিমান্ড কমে যাচ্ছে, আমার অর্থনীতি এত দুর্বল হয়ে যায়। এখন তো আবার ডলারের যে বিষয়টা আপনি বলছেন, ডলারের বাজারটা এখন নতুন করে এটা তো অস্থিরতা আসবেই। আসলে আমরা যত কথাই বলি, প্রবাসীদের রেমিটেন্সটাই আমাদের সবচেয়ে বড় আয়। এইটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এরা খুব বেশি শিক্ষিত লোক না, এদের মাথায় যদি একবার ঢুকে যায় যে আমরা টাকা পাঠাবো না, বলেই ফেলে। আমরা ফেসবুকে দেখি যে আমার বাবা মা, আমার ভাইরা, সন্তানরা যদি না গুলি খেয়ে মারা যায়, আমার বাবা মনে করবো না খেয়ে কষ্ট করে শহীদ হয়ে গেছে। এইটা তো আমাদের জন্য বিরাট হুমকি। কেন আজকে আমাদের স্বাধীন দেশে এই অবস্থা হবে? এইটা তো আসলে আমরা সব সময় শুনে এসেছি, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। দেশের কাছে এই অহংকার, এই ইগো সবচেয়ে বড় হতে পারে না। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে, আমি ভুল করতেই পারে, ভুল শুধরে নেয়। আমাদের এখানে অতীতে কেউই এইভাবে দীর্ঘদিন টিকতে পারে না, একভাবে পতন ঘটছেই। তো আজকে এই গণতন্ত্রের মানসকন্যা হিসাবে খ্যাত, যাকে আমরা গণতন্ত্রের মানুষকন্যা দাবি করি, ওনার হাতে যদি, বঙ্গবন্ধুর কন্যার হাতে যদি এইরকম একটা পরিস্থিতির শিকার হয়, আমাদের যদি এইরকম সন্তানদের লাশ দেখতে হয়, আমাদের তো আর কোথাও জায়গা তাহলে এখন আপনি ব্যবসায়ী হিসেবে আপনার কাছে একটু জানতে চাই, এটার সমাধানটা আসলে কিভাবে হতে পারে? অবশ্যই পরামর্শ দেন। ইগো বাদ দিয়ে একটা সমঝোতায় আসতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এটা ছোটোখাটো ক্রাইসিস না। এখন মানুষের ভিতরে এই লড়াইটা তো আমি দেখছি মেধা আর সন্ত্রাসের লড়াই। মেধাবী ছাত্ররা, মেধাবীগুলি বঞ্চিত হচ্ছে, যারা ওই তেলবাজ করে চলে তারা চাকরি পাচ্ছে। তো এই লড়াইটা তো আপনি এত সহজে তাদের সাথে সরকার মেনে নিয়েছে, সময় মতো তো মানে নেই। তার আগে তো অনেকগুলি লাশ পড়ে গেছে। তো কোনো কিছুর শেষ নাই, সেগুলির সমাধানও করতে হবে। সরকার কি করতে হবে? সরকারকে আগায় আসতে হবে। আমাদের সমস্ত যারা অভিভাবক আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, যত দল মত নির্বিশেষে আমাদের সেনাবাহিনী আছে, এই গুলি না চালিয়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা দ্রুত উচিত। আমরা আশা করব সরকারের কাছে এবং আন্দোলনকারীদের কাছে। আসলে আমরা আন্দোলন করছি কেন? এই দেশটার জন্যই তো। আমি দেশটাকে গড়তে চাই, এই দেশটাকে গড়ার জন্য, যাতে আমরা দ্রুত একটা সমাধানের পথে আসি। সমাধানের পথে এসে আমরা অনেক এগিয়েছি। সেই পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ করে আমরা তাদের অর্থনীতিকে ছাড়িয়ে আমরা অনেক আগিয়ে গেছি। সেই জিনিসটাকে দয়া করে আপনারা আর পিছনে ফেলে দিবেন না। আমাদের আগানোর জায়গায় যাতে আমরা ওই পিছনে চলে না যাই। আমাদেরকে আগাতে হবে। আগাতে গেলে গুলি দিয়ে আগানো যাবে না, জীবন দিয়ে আগানো যেতে হবে না। এই জীবনগুলি, এই মেধাগুলিকে কাজে লাগিয়ে আমাদেরকে আগাতে হবে। আর ব্যবসায়িক ক্ষতিটা আসলে কিভাবে পুষিয়ে নেওয়া যেতে পারে? ব্যবসায়িক ক্ষতি পোষাদ আগে যদি এই ঐক্যমত না হয়, দেশের অস্থিরতা না হয়, কেমন করে আপনি এই ব্যবসায়িক ক্ষতির কথা বলবেন? আজকে যারা বলে এটা সুবিধাবাদী লোকজন বলে, আজকে আমাকে কিছু ইন্টারেস্ট মওকুফ করে দেন, আমাকে কিছু টেম্পোরারি লোন রিলিফ দেন। আপনি দেশে টিকছে না, আপনি প্রণোদনা নিয়ে অস্থির আছেন। করোনার সময় দেখছি কিছু ব্যবসায়ীরা আমাদের প্রণোদনা দেন, না হলে লেবারদের বোনাস দিতে পারবো না। যারা 30 বছর 40 বছর ব্যবসা করে আসছে, একটা বছর ক্রাইসিস আসছে, তার লেবার শ্রমিক সে চালাতে পারবে না। আমরা তো চালিয়েছি, তারপরেও সরকার কিছু প্রণোদনা দিয়েছিল, যেটা আমার ব্যবসার জীবনে প্রথম পেয়েছি। সেটা যত ছোটই হোক না কেন। সুবিধাবাদী ব্যবসায়ীদের কথা বললেন, একই সঙ্গে তো আমরা দেখছি এখন প্রবাসীদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে আপনারা রেমিটেন্স পাঠাবেন না। তাহলে যদি রেমিটেন্স না আসে, তাহলে তো ডলার ক্রাইসিসটা আরো বাড়বে, তখন তো আপনারা আরো বিপদে পড়বেন। এটা আত্মঘাতী, এটা তো হবেই। এই জিনিসটা তো সমর্থন, এই জিনিসটাকে আমরা সমর্থন করি না। এই দেশটা তো তোমার বাবা, এই দেশটা তো তুমি, এই দেশটাকে গড়ার জন্যই তুমি বাইরে গেছো, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে সুন্দর সোনালী সময়টাকে তুমি কাজে লাগিয়ে তোমার দেশটাকে, তোমার সন্তানকে, তোমার পরিবারকে গড়ে তুলবা। কিন্তু সেই পরিবার যদি তার লাশ হয়ে ঘরে ফিরে, তাহলে সেই টাকা পাঠিয়ে সে কি করবে? এই সমাধানটা তো আমাদের খুঁজে বেরতে হবে। এই স্লোগানগুলি তো আমাদের কাছ থেকে আজকে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। আমরা সবিনয়ে আজকে সরকারের কাছে অনুরোধ করব, আপনি এই অবস্থার একটা সমাধান খুঁজে বের করুন। আপনি সকলের সাথে ঐক্যমত গড়ে তুলুন
এবং এদেরকে শান্ত করুন। একটা স্বাধীন দেশে এই অস্থিরতা চলতে পারে না, এটা আশা আমরা করি না। আজকে আমাদের সেনাবাহিনী বিদেশিদের সাথে লড়াই করবে। আমার সেনাবাহিনী যে বিদেশের শান্তি মিশনে যে অস্থিরতা দূর করছে, আর আজকে আমার দেশের নৈরাজ্য এই গুলি দিয়ে রোকা যাবে না, আন্তরিকতা দিয়েই লুকতে হবে। তাদের কষ্ট দূর করতে হবে, এই দেশের এই বৈষম্য দূর করতে হবে। আজকে কেন আমরা, এইটা তো একদিনে গড়ে ওঠে নাই। প্রশাসনও আমরা দেখি ভালো অফিসার যারা আছে তাদের গায়ে একটা রাজাকারের তকমা লাগিয়ে দেয়, তেলবাজরা, তারা পিছনে পড়ে যায়, তারা আগিয়ে যায়। এতে করে আমাদের প্রশাসন দুর্বল হয়ে গেছে। এই অস্থিরতায় তো ব্যবসায়ীদেরও ভূমিকা আছে। আমরা আগে যেটা দেখেছি যে অবশ্যই আমার ব্যবসায়ীদের ভূমিকা আছে। সেই দিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যে ওনারা তাকে প্রধানমন্ত্রীকে আরো উস্কে দিয়ে আসলো, আমরা আরো 15 দিন 20 দিন যায় বন্ধ রাখবো, তবুও আপনি রাজাকারদের দংশন করেন, নির্মূল করেন, এই স্লোগান দিয়ে আসলো, উৎসাহী করে আসলো। এটা কোনোদিনই না। শেখ মাসুদুল আলম, আমি একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। সেটা হচ্ছে, আমরা অতীতে দেখেছি যখন দেশে কোনো এরকম অস্থিরতা তৈরি হয়, অর্থনীতি যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা দেখেছি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো তারা সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে কিংবা তারাও একটা ভূমিকা পালন করে। ইদানিং আসলে আমরা এই ভূমিকাগুলো দেখি না কেন? এই ভূমিকাটা ওই যে যারা যায়, যারা নেতৃত্ব আছে, তারা খুব বেশি বেনিফিশিয়ারি। তারা শুধু সরকারকে উৎসাহ দিতে যায়। আগে ব্যবসায়ী নেতৃবৃন্দ যেত, একটা নিরপেক্ষতা বজায় রেখে সরকারকে চাপ প্রয়োগ করতো যাতে একটা সমঝোতায় আসে। যেমন আজকে এই কথাটা তো কিন্তু সকল ব্যবসায়ীদের কথা না। আমাদের ওখানে কয়জন ব্যবসায়ী নেতা গেছেন? 100 জন, 200 জন। কিন্তু আমাদের তো অনেক ব্যবসায়ী আছে। এটা কি তাদের মনের কথা? ওইখানে যে 200 জন লোক ছিল বা 100 জন লোক ছিল, তার মধ্যে হয়তো 10 জনের মনের কথা হবে, বাকিদের মনের কথা তো অন্যরকম। সকলের ভিতরেই কষ্ট আছে। আমার বিদ্যুতের দাম না বলে 1 মাসের বাড়িয়ে দিলেন, আমার কষ্ট আছে না? আমার শ্রমিকের বিদ্যুতের দামও তো বেড়ে গেছে, আমার জিনিসপত্রের দাম বেড়ে গেল, এটা সবার ভিতরে কষ্ট আছে না? সেই কষ্টটা লাঘব করার জন্য সরকারকে আমরা পরামর্শ দিব। সেইটা না দিয়ে যদি উস্কে দেই, তাহলে তো আরো বেড়ে যায়। না, এর আগে আমার মনে আছে, এর আগে আপনি আমার এই শোতে আরেকবার এসেছিলেন, তখন আপনি বলেছিলেন যে ব্যবসায়ীরা যদি জনপ্রতিনিধি হয় তাহলে সেটা অসুবিধার নয়, বরং দেশের অর্থনীতির স্বার্থেই ভালো হয়। তো এখন তো আমরা পার্লামেন্টেও দেখি ব্যবসায়ী প্রতিনিধিরাই বেশি। তারপরেও এই অস্থিরতায় কেন ব্যবসায়ী জনপ্রতিনিধিরা যারা সরকারের সঙ্গেও আছেন, পার্লামেন্টেও আছেন, তারা কেন, তারপরও সমস্যা কেন সমাধান হয় না? তাহলে ভালো ব্যবসায়ীরা হয় তাহলে সুবিধা। ভালো ব্যবসায়ী বলতে কারে বোঝাবো? আজকে ঢাকা ইউনিভার্সিটির জায়গাটাই সরকার কিনে নিয়েছিল, ওই দেশের নবাবরা তখন এই জায়গাটা দিয়েছিল ইউনিভার্সিটি করার জন্য। আমাদের যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, মেডিকেল আছে, এইগুলি দেখা গেছে কারো না কারো বিত্তবানরা তারা ডোনেট করেছে, তারপরে এগুলি গড়ে উঠেছে। আর এখন কিছু ব্যবসায়ী আছে যারা ইউনিভার্সিটি করে ব্যবসার জন্য। এটা তো ব্যবসায়ী প্রতিষ্ঠান না, এটা তার অন্য 10টা ব্যবসা আছে, এটাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে করবে। এখন তো ওই ব্যবসায়ীদের হাতে চলে গেছে নেতৃত্ব। ওই ব্যবসায়ীরা যে তার কাছ থেকে ব্যাংক নেবে, তার কাছ থেকে গ্যাসের বিক্রির তালের টাকা নেবেন, এইটা নেবে, এইসব সুযোগ সুবিধার জন্য তাকে তেলবাজি করতে যেয়ে অস্থির। কিন্তু আসল সমস্যাটা প্রধানমন্ত্রীকে জানতে হবে, সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আজকে আমরা আলোচনার আসলে একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে যদি একটু বলেন তাহলে সমাধানটা কি? আসলে সমাধান জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই ক্রাইসিসের সময় এইভাবে লড়াই করে সমাধান পাওয়া যাবে না। আমাদের সকলকে নিয়ে, এই যারা কষ্ট পেয়েছে আজকে, এইটা এমনি আমাদের এই আগস্ট মাসটা কষ্টের মাস, শোকের মাস, সেই সাথে নতুন করে জুলাই মাসটাকেও আমরা সেই শোকের মাসে পরিণত করলাম। এই দুইটা শোককে একত্রিত করে শক্তিতে পরিণত করতে হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। তাহলে জাতীয় ঐক্য তৈরি হলে দেশের ব্যবসা বাণিজ্য, শান্তি শৃঙ্খলা সব ফিরে আসবে। তাহলে আবার আমরা আগের গতিতে আমাদের ব্যবসা বাণিজ্য সব, আগে যদি সুস্থি থাকে, আমার ভিতরে যদি শান্তি থাকে, তাহলে না আমি কাজকাম করে আগাতে পারবো। তাই আমাদের দ্রুত আজকে আবার সবিনয়ে অনুরোধ করব সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সাথে যারা আজকে এই কষ্ট নিয়ে রাস্তায় বৃষ্টিতে ভিজে রক্ত দিচ্ছে তাদেরকেও অনুরোধ করব, ধৈর্যের সাথে মোকাবেলা করে, শুধু জীবন দিয়ে দেশ গড়া যাবে না, জীবনের সাথে এই দেশটাকেও রক্ষা করতে হবে। জীবন দেওয়া তো এই জন্যই, দেশটাকে সুপথে নিয়ে যাওয়ার জন্য, উন্নয়নের জন্য নিয়ে যাওয়ার জন্য, আগামী প্রজন্মের সুস্থির জন্য, শান্তির জন্য। আমাদের অতীতে ইতিহাস আছে, রক্ত দিয়ে এই দেশ গড়েছি আমরা, আবার যাতে এই রক্ত দিয়ে আমরা দেশটাকে রক্ষা করতে পারি, ধ্বংস করে যাতে না ফেলি। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।